নমস্কার, আমি চিত্রভানু বসু। চাতাল টিভিতে আপনাদের সবার আমন্ত্রণ। আজকে আপনাদের সামনে একজনকে নিয়ে আসছি, করণ সিং জৈন, গায়ক, নট ও নাট্যকার, হাস্যকবি এবং সারা ভারতবর্ষ কবি সম্মেলন করে বেড়ান এবং সেই কবি সম্মেলনের অ্যাঙ্কারিংটাও করে দেন উনি। গুণী এবং ব্যস্ত মানুষ, তার সাথে অজস্র গুণ ওনার রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। নমস্কার। নমস্কার। আপনার এই হাস্য কবি, এই হাস্য রস, এই রসবোধ কোথায় থেকে এলো? এটা কি পারিবারিক, মানে বাবাও মজা করতেন বা মা মজা করতেন, সেখান থেকে পেলেন? না, আমার বাবার কাছে তো সময় ছিল না যে উনি হাস্যরস করতেন। উনি একটা বিজি মানুষ ছিলেন। 8 জন আমরা ভাই বোন, ওদের পরিবারকেই সামলাতে তো ওনার সময় চলে গেল। মা একটা সাধারণ মহিলা ছিল, কিন্তু ওনার ভিতরে একটা ফোক এর কোয়ালিটি ছিল। যত আমাদের বিয়ে হতো তার মধ্যে মাকে স্পেশালি ডাকা হতো ফোকের জন্য। আচ্ছা। আমাদের বিবাহের গানগুলো মা লিডারশিপ করতেন আর কি। বাবা সাধারণ সজ্জন ব্যক্তি ছিলেন, ওনার কাছে তো সময় ছিল না কখনো, কিন্তু পরিবারকে সামলাতে সামলাতেই ওনার সময় চলে যেত। আপনার বাবা কি রাজস্থান থেকে এসেছিলেন, না উনিও এখানকারই? না না, বাবা নিশ্চয়ই খুব ছোটবেলে রাজস্থান থেকে আসলেন। তারপরে উনি আসামে কুকুরমারাতে চাকরি করেন। আচ্ছা। চাকরি করার পরে দেখলেন যে এত বড় পরিবারকে কি করে সামাল দেব, কারো সাথে কথাবার্তা হয়। উনি শিলিগুড়ি চলে আসছেন, নিজের ব্যবসাটা আরম্ভ করলেন। আচ্ছা। তখন থেকেই তো আমরা শিলিগুড়িতে আছি। তো এই কবিতা তার মানে কিছুটা মানে মাতুল বংশের বলতে পারেন। প্রথম কবিতা কবে থেকে শুরু করেন লেখা? আমি খুব ছোটবেলায় যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমার একটা স্কুল ম্যাগাজিনে আমার কবিতা প্রকাশিত হয়েছিল। এমনি কবিতা আমাকে সবসময় ভালো লাগতো। কবিতার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো আপনি রাজস্থানী বাড়িতে, ফ্যামিলি যাই হোক, বহুদিন থাকার জন্যই হোক, কিন্তু আপনি বাংলাটা যখন বাঙালিদের মতো বলেন। না, আমি তো মনে করি আমি তো 16 আনা বাঙালি। 16 আনা বাঙালি? আমি একদম 16 আনা বাঙালি, কোথাও থেকে কম না। কারণ আমি এই মাটিতে জন্ম নিয়েছি, আর এই মাটিকে খুব প্রাণপণে আর কি ভালোবাসি। এখানকার আবহাওয়া, এখানকার যত নেচার আছে, যত আমাদের মহাপুরুষ আছে, সবাইকে আমি শ্রদ্ধা করে যাচ্ছি। থ্যাংক ইউ। আমার আদর্শ হচ্ছেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ, এটাই আমার আদর্শ। বিবেকানন্দর মূর্তি কিন্তু সব থেকে বেশি রাজস্থানে। হ্যাঁ, আমি জানি। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো গিয়েছিলেন, খেতড়ির মহারাজা ওনাকে হেল্প করেছিলেন যাওয়ার জন্য, সমস্ত টিকিট ফিকিট সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। যোধপুরের মহারাজাও খুব হেল্প করেছেন। হ্যাঁ, খুব হেল্প করেছেন। যাই হোক, একটা হাস্য কবিতা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, একদম। আমি আজকের যে ব্যবস্থা, আমাদের মানে ফ্রিডম হতে প্রায় মনে করি আমি 78 বছর হতে চললো, কিন্তু দেশের এখনো কি অবস্থা আছে আপনি শহরে কিন্তু বুঝতে পারবেন না। আমার মেয়ে একটা খুব গ্রামে কাজ করে, রুরাল এরিয়াসতে। আমি বুঝতে পারি গ্রামের এখন ব্যথাটা কি, গ্রামের লোকেরটা ব্যথা কি, এখনো আমি বুঝতে পারি। দেখি ওদের সব জিনিসের অভাব, খাবার জল অভাব, ইলেকট্রিসিটি নাই, রোড নাই। এমন একটা আমার মেয়ে আমাকে প্রসঙ্গ বললো, আমি অবাক হয়ে গেছি যে প্রেগনেন্সির বেলা একটা আদিবাসী মহিলাকে নিজের বাচ্চা নিজে তুলে নিতে হলো। এটা খুব শকড হয়েছে। আই এম ভেরি ইমোশনাল। ইয়েস, there is no infrastructure in our country still today. আমি খুব দুঃখ মনে করি যে আমরা কোথায় আছি। ওখান থেকে যে আমাদের নেতারা চুনাবে, বিশেষ ইলেকশনে যে প্রচার করে যে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিন, আর প্রতিশ্রুতি কিছু হয় না, কিন্তু শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। ওখান থেকে 4 লাইন আপনাকে আমি প্লিজ। कि वादों की खिला के रोटी जिनको सुलाया गया, सोई हुई भूख आज फिर जाग रही है। वादों की खिला के रोटी जिनको सुलाया गया, सोई हुई भूख आज फिर जाग रही है। झोपड़ों में दारू और मुर्गा बंटेगा फिर, फटे हाल लाजबंती धोती मांग रही है। चुनाव में यही होता।
दारू मुर्गा बांट के आपसे वोट क्या बात, बहुत अच्छा, बहुत अच्छा। वादों की खिला के रोटी जिनको सुलाया गया, सोई हुई भूख आज फिर भाग रही है। झोपड़ों में दारू और मुर्गा बांटेगा फिर, फटे हाल लाजमंती धोती मांग रही है। चारों ओर पोस्टर और झंडों की भरमार, चारों ओर पोस्टर और झंडों की भरमार, भाषणों में गालियों की गोली दग रही है। देखना न भूले फिर 5 साल बाद फिल्म, देखना न भूले फिर 5 साल बाद फिल्म, शहर में चोरों की बारात लग रही है। क्या बात, क्या बात, दारुण दारुण। धन्यवाद। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।